নমস্কার, সুন্দর সকাল। জোডিয়াক মিউজিক নিবেদিত আড্ডা উইথ কবিতায় আপনাদের স্বাগত। আজ আমাদের আমন্ত্রিত বাচিক শিল্পী হলেন পিয়ালি ঘোষ। পিয়ালিদি, আপনাকে অনেক স্বাগত আড্ডা উইথ কবিতায়। চলুন যাই আপনার কবিতায়। প্রথমেই জোডিয়াকের সমস্ত কর্মকর্তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক ভালোবাসা। চলে যাচ্ছি আমার কবিতায়। প্রথমেই বিশ্বকবির প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার কবিতার পথ চলা শুরু করছি। আমার প্রথম নিবেদন, সাধারণ মেয়ে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকেও কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা। মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়। আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে, চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে। সে যে যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবু কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু। নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের সঙ্গে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ
সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? খুঁজছ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়। গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাছে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, আছে জার্মান, আছে ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য। মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে সাক্ষী মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। খুব সুন্দর, খুব সুন্দর। কলেজ জীবনে এইসব কবিতাগুলো না একটা মন খারাপ করে দিত, তাই না? চলো তোমার পরের কবিতায় যাই। পরে কি পাবো? এখন তো বসন্তকাল, তো সেই বসন্তকালে প্রেক্ষাপটে একটি মিষ্টি প্রেমের কবিতা আমি দর্শকদের, শ্রোতা বন্ধুদের উপহার দিতে চাই। চলো। আমার পরবর্তী নিবেদন নীলাঞ্জন, কবি পরিতোষ বিশ্বাস। তোমার মনে আছে নীলাঞ্জন, বিশ্ববিদ্যালয়ের শেষ পরীক্ষা শেষে শুধু তুমি আর আমি নির্জন উন্মুক্ত প্রান্তরে এক শিমুল তলায় পাশাপাশি খুব ঘনিষ্ঠ হয়ে বসেছিলাম। আগুন লাগা শিমুলের তখন ভরা যৌবন, ফুলে ফুলে পরিপূর্ণ সার্থক সে শিমুল বৃক্ষ যেন মহানন্দের উৎসবে করেছিল সেদিন শুধু আমাদেরই দুজনকে আমন্ত্রণ।
সে আহ্বানে সাড়া দিতে হয়তো তাই আমার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিলে সেই আনন্দ যজ্ঞে সামিল হতে। দেখেছিলাম এক পলক তোমার খুশির ছোঁয়া লাগানো দুটো অসাধারণ চোখ, অকৃত্রিম আবেগ, অনন্ত ভালোবাসা আর পূর্ণিমার স্নিগ্ধ আলোকচ্ছটা। আমি যেন আমার বিশ্বরূপ দর্শন করেছিলাম সেদিন তোমার সরল ওই দুটি চোখে। সে দিনটা ছিল দোল পূর্ণিমার ভরা বসন্ত। মনে পড়েছিল হঠাৎ ঝুলন দোলায় দোলায়িত রাধা কৃষ্ণের অপূর্ব সেই অবিস্মরণীয় গান। আজ কি আনন্দ, আজ কি আনন্দ, ঝুলত ঝুলনে শ্যাম চন্দ। নীরব নিস্তব্ধ এক নৈসর্গিক পরিবেশে নিঃশব্দে আমার মুখের ওপরে রেখেছিলেন দুটি চোখ তোমার। অনেক অনেক অনেকক্ষণ না বলা কত কথা ছিল হয়তো সে দৃষ্টিতে। বুঝিনি, বুঝতে পারিনি। হয়তো বলতে চেয়েছিলে অনেকটা সময় ধরে জীবনের শেষ পথটুকু একসাথে চলা প্রতিশ্রুতির কথা। এমনই নির্জন কোনো সবুজ প্রান্তরে দুজনে দুজনের মতো একটা কুটির নির্মাণের কথা, যেখানে দিনের শুরু আছে অথচ রাতের অন্ধকার নেই, আছে অফুরন্ত আনন্দ অথচ ক্লান্তি নেই, শুধু চলা আর চলা। দীর্ঘ জীবন পথ, কত দুঃখ তাপ, কত শখ দহন, গেয়ে চলি তবু তার করুণার গান। খুলে রেখেছেন তার অমৃত ভবন দ্বার, শ্রান্তি ঘুচিবে, অশ্রু মুছিবে, এ পথের হবে অবসান। তবু তবু আমরা যদি এই মহা অমানিসার সমুদ্র পেরিয়ে যেতে পারি, হয়তো আমাদের আবার দেখা হবে নীলাঞ্জন। সেই চিন্তা ভাবনা টেনশন মুক্ত সব পাওয়া, আনন্দ ভালোবাসা আর অসীম অপার সৌন্দর্যে অবগাহন করে শুধু পবিত্র হওয়ার স্বর্গে, সমুদ্রের ঠিক ওপারে অনন্ত সবুজের দেশে। সে দেশের বিহঙ্গ বিহঙ্গীর গান কখনো থামে না। সে দেশের বৃষ্টির ফোঁটায় সঙ্গীতের সুর ঝরে। সে দেশের হাসির সাথে খুশিরা গল্প করে রাত কাবার করে দেয়। সে দেশের ভালোবাসার ঘরে চাঁদ সূর্যের আলো লুকোচুরি খেলে। সে দেশের জোনাকিরা এসে প্রেমের কবিতা শোনায়। সে দেশে মাটির বুকে ফোটা ফুলেরা সব পেয়েছির দেশে যাওয়ার আমন্ত্রণ জানায়। সে দেশে ভালোবাসার কোনো মৃত্যু নেই। সে দেশে কেউ কখনো বুড়ো হয় না। সে দেশে চাওয়া পাওয়ার বিড়ম্বনা নেই। নেই লোভ লালসা হিংসা দেশের ব্যবসাও। সে দেশটা আকাশের চেয়েও বড়, সমুদ্রের চেয়েও অনেক অনেক উদার। সে দেশের কোনো নির্জন নদীর ঘাটে, কোনো নিরিবিলি দ্বীপের বৃক্ষ ছায়ায় হয়তো একদিন ঠিক আবার দেখা হবে নীলাঞ্জন। ঠিক দেখা হবে। সেদিন নিশ্চিহ্ন হবে দেহের এই সুন্দরী ইমারত, আর বেঁচে থাকবে মন, হৃদয়, আত্মা। যে আত্মার কোনো মৃত্যু নেই, সে অমর,
অক্ষয়, অবিনশ্বর। সেই আত্মায় আত্মায় আবার হয়তো মিলিত হব আমরা নীলাঞ্জন, আবার আবার। খুব সুন্দর। আমরা চলে যাব আজকের শেষ কবিতায়। অনেক ধন্যবাদ পিয়ালিকে, ধন্যবাদ জোডিয়াক মিউজিককে এবং অসীম চক্রবর্তী। বর্তমান সমস্যা নিয়ে আমার শেষ নিবেদন ছুটি। কবি শুভ দাশগুপ্ত। হাসপাতালের করিডোরে বড়বাজারের মতন ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করুন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন। বেড, সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রুগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ, চোখ ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ। তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। নিকুঞ্জ গত 4টে দিন উদ্ভ্রান্তের মতো ছুটছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের বিষণ্ণ বিকেলে 7 দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর 2টো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি কবে যাব বাবা? এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায়। সন্দেশ খাবো না বাবা, আমি আঙুর খাবো। ওই যে দেখো ঘরের ভেতর ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়। আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ ভেতরের হলঘরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে। তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী সিএকে। তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে। আমলা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস করা হবে। নোট যায়নি। দিন চলে যাচ্ছে, রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাটা দিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পরায়। অন্যমনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার। মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো চেপে ধরে বলে, স্যার স্যার, আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, তার চিকিৎসা হচ্ছে না। দিন না স্যার, দিন না কয়েক হাজার টাকা, আমি সারাটা জীবন আপনার গোলাম হয়ে থাকব। কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বললেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তাহলে কালও হবে না?
না, কালও হবে না। কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রোববার। আপনি একেবারে বরঞ্চ সোমবার আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে বারবার তার কানে ভেসে আসে মামুনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা, বাবা, আমার ছুটি কবে হবে বাবা? আমি বাড়ি কবে যাব বাবা? হঠাৎ হঠাৎ নিকুঞ্জর মাথায় আগুন জ্বলে ওঠে। দুর্বল অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎই জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। রাইটার্সের বারান্দা দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ। ভিড় টপকে দরজা দিয়ে বাইরে এসে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডালহৌসি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে। আগুন জ্বলছে তখন নিকুঞ্জর মাথায়। ধূমকেতুর মতো দোকানে ঢুকে নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরুবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। তারপর সারা দেশে একদিনই রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। তারপর আমার মামুনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয়। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা, তবু সে ছুটতে থাকে। দোতলার বারান্দায় ততক্ষণে ভিজিটিং আওয়ার ক্ষয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বিড় বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, মামুনি, মামুনি, চিন্তা করিস না, আর তো মাত্র 4 দিন। 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে। তুই ভালো হয়ে উঠবি, কিচ্ছু চিন্তা করিস না। বলতে বলতে দ্রুত পায়ে মামুনির বিছানার দিকে এগুতে থাকে নিকুঞ্জ, পকেটে 2 টাকার আঙুর। হঠাৎ হঠাৎ ঝপ করে লোডশেডিং এর মতো নিকুঞ্জ চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায়। মামুনির বিছানাটা খালি। মামুনি, মামুনি কোথায়? কোথায় মামুনি? নিকুঞ্জ চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়, তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বের করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে আঙুরের থেতলে যাওয়া ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো, মামুনি, মামুনি, আমি আঙুর এনেছি মা। মামুনি, তুই আঙুর খেতে চেয়েছিলি, আমি আঙুর এনেছি, এই দেখ। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মৃত মামুনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিকুঞ্জ। ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোর ভ্যানে ঘুমিয়ে পড়া মামুনির মাথার পাশে একা নিকুঞ্জ। সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামুনির মুখে। এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামুনির ঘরে ফেরার পথে। আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র, চাঁদ, তারা সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি, তোমার মামুনির জন্য আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এলো, এনেছো, এনেছো, আমার মেয়েকে এনেছো। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামুনির ছুটি হয়ে গেছে,
তোমার মামনির ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে।